আমি পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি তিনটে বই নিয়ে আলোচনা করব বলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হলো কালু ডোমের উপাখ্যান, মণিশঙ্করের লেখা। এটি প্রকাশিত হয়েছে প্ল্যাটফর্ম থেকে। এটির দাম হচ্ছে 500 টাকা। প্রথমেই বলবো বইটির বাইন্ডিং, প্রিন্টিং এগুলো অসাধারণ ছিল, ভীষণই ভালো বইয়ের কোয়ালিটি। আচ্ছা, এখানে যেটা লেখা আছে আমি একটু বলি। আমাদের সাহিত্য ইতিহাসের পাতা শহরের উচ্চবর্গীয় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জীবনচর্যা ও জীবন ইতিহাস আলোচনায় পরিপূর্ণ। এই প্রেক্ষাপটে মণিশঙ্করের কালু ডোমের উপাখ্যান একটি ব্যতিক্রমী প্রয়াস। ডোম, বায়েন, বাগদি প্রভৃতি জনজাতি গোষ্ঠীর উৎপত্তি, জীবন সংগ্রাম, সাংস্কৃতিক পরিচয় এই উপন্যাসে আছে। সমাজ ইতিহাসের গবেষকদের কাছে উপন্যাসটি বিপুল তথ্যের ভাণ্ডার। আচ্ছা, এই গল্পের সূত্রপাতে দেখানো হয়েছে ওই গ্রামেরই, মানে যেখানে এই ডোমেদের পরিবার দেখানো হয়েছে, সেই গ্রামেরই একজন ডাক্তার, মধু ডাক্তার, তিনি এই গল্পটিকে কোনোভাবে বলছেন, ঠিক আছে। আর এই সনুক পাহাড়ির যে জায়গাটা, এটাই হচ্ছে ডোমেদের থাকার জায়গা, এই গ্রামটাই। এবং এখানে এই যে কিছু কিছু আছে, যে শ্যাওড়া, বোয়ান, ফণিমনসা, খেজুরের ঝোপ, এইসব নিয়েই অর্জুন ফুলের মধুবাস, তো এইসব নিয়েই কুবো পাখি, এই গ্রামটি, ঠিক আছে। তো এই হলো গ্রাম। এবার গ্রামের যে জাতি, জনজাতি, এই ডোম জনজাতি নিয়েই এই পুরো উপন্যাস। এবার ডোমেদের মূল কাজ হলো তাদের জীবন সংগ্রাম নিয়েই তাদের কিছু পালা গান রচনা করা এবং সেই নিয়েই নানা রকম অনুষ্ঠান করা। এবার সেই ডোমেদের উপাখ্যানই হচ্ছে এই কালু ডোমের উপাখ্যান, যেখানে দেখা যাবে যে মূলত এই গল্পটি পড়তে গিয়ে আমি সত্যি উপলব্ধি করতে পারিনি যে আমি কখন শেষ করলাম আর কখন শুরু করলাম। এতটাই ডুবে গেছিলাম এবং এটা পড়তে গিয়ে আমি ওদের ওই জীবনের সাথে নিজেকে এতটা জড়িয়ে ফেলেছিলাম যে মাঝে মধ্যে ওদের ভাষাতেও আমি কথা বলে ফেলেছি। এবং ভীষণভাবে মন ছুঁয়ে যাওয়া একটি উপন্যাস, যেখানে দেখা যাবে মানে যেটা আর কি সামাজিক বিভেদ, এই যে শ্রেণী বিভেদ, এইগুলোর অনেক উপরে গিয়ে মানব জাতিকে কোথাও একটা উপস্থাপিত করে অন্যভাবে। এবং এই যে ডোমেদের জীবন, এই জীবনেরও একটা নতুন সূত্রপাত হবে এই কালু ডোমের শিল্পী সত্তা, কালু ডোমের যে মানসিক আবেগগত যে জায়গাগুলো, কালু ডোম মানুষ হিসেবে যেরকম, সেটা একটা নতুন সূত্রপাত ঘটাবে এই ডোম সমাজেরও। এবং তার মধ্যে যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা দেখানো হয়েছে, যে মানুষের মধ্যেই ভগবান থাকে, এবং কালু ডোমের মধ্যেও সেটা ছিল, যে তাকে অনেক কিছু নিজের চোখে দেখতে হবে, আশেপাশের পরিবর্তন, কিন্তু সে তার জায়গায় কোথাও স্থির থাকবে। এই নিয়েই পুরো উপন্যাস। এখানে আলাদা করে বলার কিছু নেই, চরিত্রগুলো এতটাই জীবন্ত যে সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কালু ডোমের মা বাবা, কালু ডোমের জন্ম অসাধারণভাবে এখানে দেখানো হয়েছে, এবং তারপরে তার কেউ ছিল না তাকে বড় করার, সে কীভাবে বড় হয়েছে অবহেলায়, এবং তারপরেও গিয়ে একটি অত্যন্ত ভালো মানুষে পরিণত হওয়া, তার শিল্পকে গুরুত্ব দেওয়া, এবং সে কোনো দিন কোনো মানুষের ওপর কোনো রকম জোর জবরদস্তি করেনি, বা নিজে সমস্ত অপমান, লাঞ্ছনা সব কিছু সহ্য করেও সে কিন্তু তার মানবিকতার জায়গাকে বজায় রেখেছে। যখন তাদের গ্রামে বারবারই পাথর ভাঙতে, গাছপালা সরাতে মানুষ এসছে, সে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে সেখানে। তার যে ওই প্রকৃতি প্রেম, সেটা একটা অন্য রকমের কিছু কাহিনী বলে যায়। তো এটাই ছিল কালু ডোমের উপাখ্যান, যেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন চরিত্র, ডোম জাতির উত্থান, তাদের বিভিন্ন ঐতিহাসিক ঐশ্বরিক জায়গা, যে কীভাবে ডোম জাতির এই উত্থান হয়, এবং এই গল্পের মধ্যে দিয়ে মানুষকে ছোঁয়ার, মানুষের কত রকমের জীবন হয়, সেই প্রকৃতিগত জায়গা থেকে মানুষকে বোঝার একটা মানব ধর্মী উপন্যাস ছিল এই উপন্যাস। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। এবং যেটা বললাম যে বইয়ের বাইন্ডিং, লেখা এবং উপন্যাস সমস্তটা মিলিয়েই কিছু বলার মতন জায়গায় নেই, এতটাই সাহিত্যকে সমৃদ্ধ করার মতন এই উপন্যাসটি। এবং এটা সত্যিই মনে হয় সবার সংগ্রহে থাকা উচিত এবং সবার পড়া উচিত। তো এটাই আমার মণিশঙ্করের লেখা প্রথম উপন্যাস পড়া, এবং উপন্যাস পড়ার অভিজ্ঞতা তো আর
নতুন করে কিছু বলার নেই, যেটা সত্যি অসাধারণ বললেও কম হবে। এবং এই ছিল আমার প্রথম বই, যেটা আমি অ্যাট লাস্ট শেষ করতে পেরেছি। এবং আমি নিজে সত্যিই আমার এতটা কম সময়ের মধ্যে এত সুদীর্ঘ একটা উপন্যাস আমি শেষ করতে পারবো এটা আমার সত্যি আশা ছিল না। কিন্তু উপন্যাসটা লেখার ধরন বা যেটা বললাম যে গল্পটা এতটাই মায়াময় এবং চরিত্রগুলো এতটাই নিজের হয়ে উঠেছিল যে এটা আমি কখন শুরু করেছি আর কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। কোথায় যেন বেশ কিছুদিন এই ডোমেদের যে জীবন, দুঃখ, রাগ, অভিমান, তাদের যে সংগ্রাম, তার মধ্যে কোথায় ডুবে গেছিলাম। মানে যখনই এই বইটা পড়তাম তখন আর অন্য কিছু থাকতো না আমার মাথায়, শুধু ওদের মনে হতো যেন ওদেরই কোথাও একটা আমি বসে আছি। তো ভীষণ একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া এই বইটা হাতে তুলে নেওয়া মানেই। তো এটাই ছিল আমার প্রথম বই, কালু ডোমের উপাখ্যান, মণিশঙ্করের লেখা। পরবর্তী বই হচ্ছে রক্তাক্ত হরতান, শিউলি ভট্টাচার্যের লেখা। এটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত, 350 টাকা দাম। তো এখানে যেটা লেখা আছে, কলকাতা শহরে হঠাৎ খুন হয়ে চলেছেন একের পর এক শিল্পপতি। প্রতি ক্ষেত্রেই নিহতদের মৃতদেহ লুটিয়ে পড়ে আছে বাড়ির লনে, ছাদে বা বারান্দায়। মৃতের বুকের বাঁদিকে বিঁধে আছে একটি তীক্ষ্ণ ছুরির ফলা, পাশে পড়ে আছে একটি হরতনের পাঞ্জা। মৃতের বুক থেকে নেমে আসা রুধির স্রোতে ভিজে সেই হরতন হয়ে উঠেছে রক্তাক্ত। এই মৃত্যু মিছিল বন্ধ করে খুনিকে পাকড়াও করার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে গঠন করা হলো একটি বিশেষ তদন্তকারী দল। সেই দলের প্রধান ডিসিডিডি বিবস্বান বর্মন তার 3 সহকারী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তদন্তে। খবর প্রাত্যহিক চ্যানেলের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রসিকা রায়চৌধুরীও নিজের মতো করে তদন্ত করতে শুরু করলো খুনগুলোর। তদন্ত চলাকালীন রসিকার সাথে দ্বন্দ্ব শুরু হলো বিবস্বানের। তাদের সম্পর্কের সমীকরণ কি ক্রমেই বদলে যাবে? বিবস্বান কি পারবে খুনিকে চিহ্নিত করে শিল্পপতিদের এই ধারাবাহিক মৃত্যু বন্ধ করতে? সে কি জানতে পারবে খুনি কেন হত্যাগুলো করলো, আর করলোই বা কীভাবে? তো এই ছিল পুরো গল্পের মূল বিষয়বস্তু। এবং এখানে যেটা দেখানো হয়েছে, গল্পটি পড়তে গিয়ে প্রথম দিকে আমার মনে হয়েছিল, যেহেতু আমরা অনেক রহস্য গল্প, সাসপেন্স স্টোরি পড়ি, সত্যি কথা বলতে কি লেখার মধ্যে অনেক জায়গায় আমার মনে হয়েছে যে আরও ভালো করে লেখা যেত গল্পটা। অনেক জায়গাতেই ভীষণ একটু মানে অতটা যেভাবে রহস্য গল্পের মধ্যে একটা বুদ্ধিমত্তার ছাপ থাকে সেইটা আমি পাইনি খুব একটা, ঠিক আছে। কিন্তু শেষের দিকে গল্পের যে বিষয়বস্তু সেটা আমাকে কোথাও ভালো লেগেছে সেটা আমার। এবং গল্পটা যেটার কারণে একজন খুনি খুন করছে সেই গল্পটা কোথাও ভালো ছিল, বিষয়বস্তুর জায়গাটা যেটা বললাম সেটা ভালো ছিল। কিন্তু লেখার ধরন আমার সত্যি কথা বলতে খুব বিশাল কিছু ভালো লাগেনি। এবং যেভাবে রহস্য সমাধান করা হয়েছে, যে গোয়েন্দার যে অ্যাসপেক্টটা ছিল, রহস্যের সমাধানের যে অ্যাসপেক্টটা ছিল, সেইটা আমার খুব সিরিয়াস লাগেনি, ঠিক আছে। একটা মানে খুন হচ্ছে যেখানে, সেটাকে যতটা সিরিয়াসলি দেখার দরকার আছে সেই জায়গাগুলোতে আমার ভীষণ কাঁচা লেগেছে। ভীষণ মনে হয়েছে যে এটাকে অতটাও মানে বুদ্ধিমত্তার সাথে সমাধান করার চেষ্টা হয়তো করা হয়নি। এবং প্রথম থেকেই বোঝা যাচ্ছিল অনেক কিছু, এবং খুব ছোট ছোট সামান্য বিষয় যেগুলো সবাই বুঝতে পারে সেই জায়গাগুলোকে খুব গুরুত্বপূর্ণ দিয়ে বোঝানো হয়েছে। যেমন একটা মানুষ খুন হলে তার বাড়িতে অবশ্যই যাওয়া হবে, সবার সাথে কথা বলা হবে, কিন্তু সেটাও যখন একজন পুলিশের মধ্যে আলোচনা হয় এবং সেটাকেও বলা হয় যে হ্যাঁ এটা সত্যি খুব বুদ্ধিমানের কাজ, তো তখন সেটা ভীষণভাবেই একটা মানে মানে কী বলবো, ওই ওই জায়গাগুলো ঠিক নেওয়া যায় না। কারণ কি এটা খুব কিছু স্বাভাবিক জায়গাকে ভীষণভাবে মনে হয়েছে অনেক অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছে, যেগুলো একটা রহস্য বা খুনের ক্ষেত্রে তো অবশ্যই দরকার করার, সেই জায়গাগুলোকে অনেক বড় করে দেখানো হয়েছে। তো এইরকম অনেক কিছু আছে যেগুলো গল্পের পরিসরকে নষ্ট করেছে। কিন্তু গল্পটি ভালো ছিল, বিষয়বস্তু আবারও বলবো ভালো ছিল, চরিত্রায়নের জায়গায় একটু হয়তো আমার ঠিকঠাক লাগেনি। এবং অনেক জায়গায় এখানে প্রেম উঠে এসছে, বিভিন্ন গানের এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, যেগুলো হয়তো গল্পটাকে একটু অন্যরকম জায়গা থেকে দেখানো হয়েছে, সেই জায়গাগুলো এখানে পাওয়া যাবে। তো এই ছিল আমার পরবর্তী বই, রক্তাক্ত হরতন, শিউলি ভট্টাচার্যের লেখা। আচ্ছা, এর পরের বই যেটা, সেটা হলো ধূমাপতির মন্দির, মনীশ মুখোপাধ্যায়ের লেখা, যেটি প্রকাশিত হয়েছে বেঙ্গল ট্রয়িকা থেকে।
এবং এটির একটা সিরিজ আছে ধূমাবতী মন্দির। তো আমি যখন বইমেলাতে বেঙ্গল ট্রাইকার স্টলে গেছিলাম তখন ওনারা আমাকে খুবভাবেই রিকোয়েস্ট করছিলেন যে এই সিরিজটা পড়তে, এটা খুবই ভালো, ওদের মানে বেস্ট সেলার ছিল। তো আমি তখন নিতে পারিনি, পরবর্তীকালে আমি এই বইটা নিই এবং এর প্রত্যেকটা সিরিজে আমার পড়ার ইচ্ছে আছে। এবার এই বইটি তন্ত্র বেসড একটি বই, ঠিক আছে, যেটার বিষয়ে আমার খুব ইন্টারেস্ট নেই, আমি পড়ি না এই ধরনের বই খুব একটা। কিন্তু এই বইটার লেখা, মনীষ মুখোপাধ্যায়ের লেখা আমার ভালো লাগে, আমি অনেক ম্যাগাজিনে পড়েছি। এবং তন্ত্রের মধ্যে যে যদি এই যেটা উদ্ভবলিঙ্গতেও আমি পেয়েছি কিছু ক্ষেত্রে আমার ভালো লেগেছিলো পড়ে, যেখানে মানবিকতাকে আগে রাখা হয়েছে, যেখানে দেখানো হয়েছে মানুষের মনের জায়গাগুলোকে, সেই বইটা নিয়ে আমি আলোচনা করতে চাই কোথাও। হয়তো তন্ত্র মানেই যে সেটা কিছু অযৌক্তিক কিছু নিয়ম কারণ, কিছু মানে যেগুলোর কোনো বেস নেই সেই জিনিস তা নয়। এখানে তন্ত্র বলতে কিন্তু মানুষের মনকে দেখানো হয়েছে, মানুষের চিন্তাকে দেখানো হয়েছে। একজন তান্ত্রিক মানেই কিন্তু তিনি অনেক কুসংস্কারগ্রস্ত ব্যক্তি নন, তিনি কোথাও বিজ্ঞানের সাথেও যুক্ত, সেই জায়গাগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, কিছু তান্ত্রিক প্রক্রিয়া আছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই বা যেগুলো হয়তো কোথাও আমাদের বোঝার উপরে, সেগুলোর জায়গায় আমি আসছি না। আমি যে জায়গাগুলো এই বইটি পড়তে গিয়ে পেয়েছি বা ভালো লেগেছে সেগুলোই বলবো। আচ্ছা, বইটির দাম 220 টাকা। এবার আচ্ছা, যেই জায়গাগুলো আমার ভালো লেগেছে বইটা পড়তে গিয়ে সেটা হলো লেখার ধরন, যেভাবে গল্পটা এগিয়েছে, গল্প বলার একটা যে প্রক্রিয়া থাকে সেইটা ভীষণ ইন্টারেস্টিং ছিল। যেমন একটা ভূতের বই পড়লে, একটা অলৌকিক অতিলৌকিক বই পড়লে আমরা যেটা ফিল করতে চাই, যে কারণে আমরা তুলে নিই, সবাইকে আমরা ভূতে বিশ্বাস করি বা আমাদের মনোভাবের সাথে কি সেগুলো ম্যাচ করে না, কিন্তু আমরা ভূতের বই পড়ি কারণ আমাদের ফিল গুড একটা ফ্যাক্টর থাকে, সেইটা ভরপুর ছিল এই বইতে। মানে একটা গল্প শুনতে বসছি, সেটা মন্দিরের হলেও আমার যেমন মন্দিরের গল্প পড়তে খুব ভালো লাগে, কারণ মন্দিরের সাথে অনেক ঐতিহাসিক জায়গা থাকে, অনেক অতীত থাকে যেগুলো আমরা জানতে পারি, কিছু পরিবারের জায়গা থাকে, মানে কিছু কিছু রিলেটেড ফ্যাক্টর থাকে না, যেগুলোর জন্য সেই বিষয়টা আমাদের কাছে ইন্টারেস্টিং হয়ে যায়, সেই জিনিসগুলো এখানে ভরপুর আছে। আমার মানে সত্যি কথা বলতে গিয়ে আমি কয়েকদিন আগে তিব্বতী পুঁথি পড়েছি, তার থেকেও আমার ধূমাবতীর মন্দির গল্পটি কিন্তু ভীষণ ভালো লেগেছে, যে কারণে আমি বললাম আমি খুব শীঘ্রই হয়তো আর দুটো পার্টও পড়বো। তো গল্পটা যেভাবে বলা হয়েছে, যেভাবে লেখা হয়েছে আমার অসাধারণ লেগেছে। এবং যে তান্ত্রিক ঠিক বলা যায় না, ওনাদেরকে হয়তো ভৌতিক বা অলৌকিক জায়গা নিয়ে রিসার্চার বলা যেতে পারে। এখানে যাকে দেখানো হয়েছে শঙ্খ শুভ্র, তো উনি এই বিষয়টিকে যেভাবে হ্যান্ডেল করেছেন, যেভাবে ওনার জায়গা থেকে উনি ব্যাখ্যা করেছেন, সেইটা আমার খুব ভালো লেগেছে, যেভাবে রহস্যটার উনি সমাধান করছেন, সেইটা আমার ভালো লেগেছে। এবং এখানে কোথাও একটা দেবদেবীদের মধ্যে কিছু হয়তো জায়গা, বলির নিয়মটা যেমন আমার ভালো লাগেনি, যে অ্যাটলাস্ট গিয়েও সেই ঠাকুরের বলি হিসেবে ছাগলকে মারা, এইটাকে আমি খুব একটা মানসিকভাবে মেনে নিতে পারি না, যে কোনো ঈশ্বরই কোনো অবলা জীবকে মেরে তার কিছু চাইতে পারে। যদিও এখানে দেখানো হয়েছে যে এরম একটি দেবীর সময় এসেছিলো যখন তিনি মানে ভীষণভাবেই তার খিদে পেয়েছিলো এবং তিনি তখন শিবকেও, মানে দুর্গারই এরমই একটি মুহূর্ত এসেছিলো, শিবকেও খেয়ে ফেলেন আর কি, এতটাই খিদে পেয়েছিল, তাতে শিব ওনাকে একটা অভিশাপ দেয় এবং সেই থেকেই ওনার এই রূপটিকে ধূমাবতী বলা হয়। এখানে যে জায়গাটা বলা হয়েছে সেটা কিন্তু একটা লজিক আছে কোথাও, তো সেখান থেকে ওনাকে এই যে ছাগলের বলি দেওয়া হচ্ছে এবং সেইখানে বলা হয়েছে যে কোথাও গিয়ে এই বলিটার পিছনে তুমি যখন বলিটা দিচ্ছ তোমার মধ্যে কোনো লোভ থাকবে না, তুমি মানুষ হিসেবে কীরকম সেইটার ইন্টেনশানটা খুব ক্লিয়ার থাকবে, তবেই ঠাকুর কিন্তু সেই বলিটা নিচ্ছে, সবার বলি কিন্তু নিচ্ছে না, যে অন্যায়ভাবে বলি দিচ্ছে বা মারছে কাউকে সেই বলি নিচ্ছে তো নাই, বরং তাকেও মেরে দিচ্ছে। তো এই যে জায়গাগুলো হয়তো কোথাও ভালো কোথাও খারাপ, কোথাও মানা যায় কোথাও মানা যায় না জায়গা থাকলেও, ওই যেটা বললাম গল্পটা পড়তে আমার বেশ ভালো লেগেছে। মানামানির জায়গা থেকে বেরিয়ে এই যে তন্ত্রটাকে যেভাবে দেখানো হয়েছে সেই জায়গাগুলো, শেষের দিকে কোথাও এই সাবকনসিয়াস মাইন্ডের জায়গাগুলোকে নিয়ে আসা হয়েছে এবং যেভাবে সলভ করছে এই শঙ্খশুভ্র, যে নিজের সমস্ত ডিজায়ারের ওপরে গিয়ে আমাকে ফিল করলে তবেই আমি কিছু যদি এখানে এক্সিস্টেন্স থাকে সেটা বুঝতে পারবো। এটা কিন্তু আমাদের এনার্জি ফিল্ডের ক্ষেত্রেও খুব সত্যি। আমি কোনো এনার্জির সাথে তখনই কানেক্ট করতে পারবো যখন আমি আমার নিজের সেন্সের ওপরে, নিজের ডিজায়ারের ওপরে উঠতে পারবো।
তো সেই সব জায়গাগুলো বেশ সাইকোলজিক্যাল লেগেছে, এখানে কোয়ান্টাম ফিজিক্সের জায়গা দেখানো হয়েছে, তো এই জায়গাগুলো বেশ রিলেটেড লেগেছে। তো সব মিলিয়ে আমার গল্পটা পড়তে ভালো লেগেছে, বেশ ভালো ছিল এর অভিজ্ঞতা। তো এই ছিল আরেকটি বই, ধূমাবতীর মন্দির, মনীষ মুখোপাধ্যায়।